আপনি কি মনে করেন যে একটি পেন্সিল ও পেপার দিয়ে একদম একটা ছবির হুবহু এক্সাক্ট রেপ্লিকা তৈরি করতে পারবেন? চলুন দেখি এটা কিভাবে করে। আমি এখন আপনাদের এমন একটা স্কিল শেখাবো যেটি শিখলে আপনি একজন ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট হতে পারবেন, এবং এই স্কিলটি শিখতে 15 সেকেন্ডেরও কম সময় লাগে। তবে চলুন আরেকটা প্রশ্ন করি। আপনি কি স্কোয়ার বানাতে পারেন? আমরা সবাই পারি না, খুবই ইজি একটা কাজ। তবে আপনি যদি একটা স্কোয়ার বানাতে পারেন তাহলে দুইটাও পারবেন, তিনটাও পারবেন, পাঁচটাও পারবেন, দশটাও পারবেন। তো একটা স্কোয়ার বানাতে পারলেই একটা ছবিতে যতগুলো স্কোয়ার প্রয়োজন হয় আপনি সবগুলোই আঁকতে পারবেন। শেষ। এই তো শিখিয়ে দিলাম আপনাকে যে ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট হওয়ার জন্য যে স্কিল দরকার হয়। এখন বলবেন যে এটা তো রিয়েল আর্ট না। তাহলে চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই এমনই একজন যার নাম হচ্ছে চাক, যিনি বছরের পর বছর এভাবেই ছবি বানিয়ে আসছেন, এবং তিনি হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড আর্টিস্ট। আমাদের সবচেয়ে মোস্ট অ্যাম্বিশাস গোলগুলো পূরণ করতে কোনো ম্যাজিক্যাল ট্যালেন্ট বা স্পেশাল কোনো স্কিলের দরকার হয় না। আমরা প্রতিদিন যে ছোট ছোট মিলিয়ন্স ডিসিশনগুলো নিই সেগুলোর কন্টিনিউয়াস ইফেক্টটা এত বড় যে আমরা যদি একটুও মার্জিনাল ইমপ্রুভমেন্ট করার ট্রাই করি তাহলে দ্য ফাইনাল রেজাল্টটা একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। চলুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। নোভাক জোকোভিচ, ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস অ্যান্ড নাম্বার ওয়ান টেনিস প্লেয়ার। তো জোকোভিচ যখন 2004 সালে প্রথম প্রফেশনাল টেনিস প্লেয়ার হয় তখন ওয়ার্ল্ডে তার র্যাঙ্কিং ছিল 680, এবং 3 বছরের মধ্যেই সে 680তম থেকে থার্ড হয়েছে পুরো ওয়ার্ল্ডে। তার ইনকাম $2.5 লাখ থেকে $5 মিলিয়ন হয়েছে, এবং তার কিছু বছর পর 2011 সালে সে ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান টেনিস প্লেয়ার হয়েছে, এবং তার ইনকাম ছিল তখন $15 মিলিয়ন। শুরুতে তার পয়েন্ট ছিল 49%, এবং টপ থ্রিতে আসতে তার পয়েন্টকে জাস্ট 52% করতে হয়েছে, এবং ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান প্লেয়ার হতে তার পয়েন্ট জাস্ট 55% করতে হয়েছে। জাস্ট 55%। এই জাস্ট মানে যে এটা যে খুবই ইজি তেমন না। তবে এই ধরনের মার্জিনাল ইমপ্রুভমেন্ট আমাদের প্রত্যেকের পক্ষেই করা সম্ভব। এখন আমি একজন আমেরিকান ম্যানেজার, অথর, রাইটার এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারের নাম বলবো, যার নাম হচ্ছে স্টিফেন ডোনিয়ান। স্টিফেন যখন কিন্ডারগার্টেনে ছিল তখন সে খুবই বাজে স্টুডেন্ট ছিল, মানে তার রেজাল্ট খুবই খারাপ হতো। সবসময় সব পরীক্ষায় তার রেজাল্ট কার্ডের মধ্যে লেখা থাকতো যে স্টিফেন খুবই ভালো ছেলে, তবে সে আরো আরো ভালো করতো যদি সে মনোযোগ দিয়ে পড়ালেখা করতো। তো স্টিফেন মনে মনে ভাবতো তা তো আমি নিজেও চাই, তবে তা তো আমি পারছি না।
তো কিন্ডারগার্টেন থেকে এবং স্কুলের শেষ পর্যন্ত, কলেজের সেকেন্ড ইয়ার পর্যন্ত স্টিফেন ছিল একদম কনসিস্টেন্ট সি সি মাইনাস স্টুডেন্ট। এবং শেষ বছর সে ঠিক করলো, না, ইনাফ ইজ ইনাফ, আই হ্যাভ হ্যাড ইট। এখন সে আর তার নিজের ডিসিশনের কোনো দর্শক থাকবে না, সে একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হবে। তখন সে ঠিক করলো যে আমাকে যদি কোনো বড় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেগুলোকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবো। যেমন আমাকে যদি 5টা চ্যাপ্টার দেওয়া হয়, আমি চিন্তা করবো না যে আমাকে 5টা চ্যাপ্টার পড়তে হবে, 3টা চ্যাপ্টারও না, একটা চ্যাপ্টারও না। আমি চিন্তা করবো আমি জাস্ট 3টা প্যারাগ্রাফ পড়বো এবং সেখানে শুধু 5 থেকে 10 মিনিটের ফোকাস লাগবে। এই 5-10 মিনিট পরে এরপরে আমি উঠে যাব, এরপর আমি খেলাধুলা করব বা ড্রয়িং করব বা গেমস খেলবো, তারপর আবার ফিরে আসবো। এবং এমন কোনো রুলস নেই যে আমাকে আবার সেম কাজই করতে হবে বা সেম সাবজেক্টই পড়তে হবে। আমি অন্য কোনো কাজ করব, বাট এমন কোনো কাজ করব যেখানে শুধু 5 থেকে 10 মিনিটের ফোকাসই লাগবে। স্টিফেনের এই অ্যাপ্রোচটা তার পুরো লাইফ বদলে দিয়েছে। এরপর থেকেই সে একজন কনসিস্টেন্ট A+ স্টুডেন্ট। তার গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটা ক্লাসে সে টপার। ডিনস অ্যাওয়ার্ড, প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড এভরি সেমিস্টার, প্রতিটা সেমিস্টারেই সে টপ রেজাল্ট করেছে। এরপর সে গ্র্যাজুয়েশনে একটি টপ প্রোগ্রামে ভর্তি হলো এবং সেম অ্যাপ্রোচ, সেম রেজাল্ট। এরপর স্টিফেন ভাবলো যে এই মেথডটা তো আমার জন্য অনেক কাজ করেছে, কেননা এখন এই মেথডটা আমি আমার ক্যারিয়ার ইউজ করব। এরপর শুরু হলো, স্টিফেন তার ক্যারিয়ার ট্রেডিং দিয়ে শুরু করলো এবং এর কয়েক বছর পরেই সে হেড অফ ট্রেডিং ব্যাংক অফ আমেরিকাতে চাকরি করলো এবং এর কয়েক বছর পর সে ইন্টারন্যাশনাল ট্রেডিং হেড হিসেবে কাজ করলো এবং সে তার ক্যারিয়ারে খুবই সফল ছিল। এরপর স্টিফেন 2001 সালে চিন্তা করলো যে এই মেথডটা আমার একাডেমিক্যালি আমাকে অনেক হেল্প করেছে, ক্যারিয়ারে অনেক হেল্প করেছে, কেননা এটা আমি আমার পার্সোনাল লাইফে ইউজ করা শুরু করি। একদিন স্টিফেন লন্ডনে হাইড পার্ক দিয়ে হাঁটছিল। তার অফিস ছিল প্রায় 45 মিনিট হাঁটার রাস্তা এবং ডেইলি সে 1.5 ঘন্টা করে হাঁটত। সপ্তাহে 7.5 ঘন্টা, মাসে 30 ঘন্টা এবং বছরে 360 ঘন্টা সে শুধু হাঁটত। তবে সে হাঁটার সময় আইফোনে গান শুনতো, অর্থাৎ বেসিক্যালি টাইম ওয়েস্ট করতো। একদিন সে একটি দোকানের সামনে থামলো। দোকান থেকে জার্মান ল্যাঙ্গুয়েজের 33টি সিডি কিনলো। সে এখানেই থামেনি, সে সিডিগুলো আইপডে ইনপুট করলো এবং সে জানতো যে সে ডিসিপ্লিন মানুষ না। তখন স্টিফেন কি করলো, তার ফোনের সবগুলো মিউজিক ডিলিট করে ফেললো এবং ফোনে শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজ অডিও বুকটাই রাখলো। তো তার কাছে আর কোনো অপশান নাই, যে টেম্পটেশনের যা কিছু অপশান ছিল সে ডিলিট করে ফেললো। তার কাছে আর শুধু একটাই অপশান, তা হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজের যে অডিওগুলো শোনা। এবং 10 মাস পরে সে প্রতিটা অডিও 3 বার করে শুনেছে, অর্থাৎ 99 বার সে সিডিগুলো শেষ করলো। এরপর সে জার্মানিতে গেল এবং 16 দিনের একটা ইন্টেন্সিভ জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করলো। এরপর স্টিফেন তার ওয়াইফ আর বাচ্চাদের জার্মানিতে আনলো এবং একদিন সিটিতে হাঁটার সময় সে জার্মানদের সাথে কথা বলছে, জার্মানরা তাকে জার্মান ভাষায় রিপ্লাই দিচ্ছে এবং তার বাচ্চারা এটা দেখে খুবই অবাক। তবে আমরা জানি যে এটা অবাক হওয়ার খুব বেশি কিছু নেই। অর্থাৎ স্টিফেন যে ডেইলি কাজগুলো করতো তার মধ্যে জাস্ট একটু মার্জিনাল চেঞ্জ করে ফেললো, একটু মার্জিনাল ইমপ্রুভমেন্ট আনলো, যার ফলে সে এখন জার্মান ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। তখন স্টিফেন ভাবলো
যে এটা তো আমার মতো বয়স্ক মানুষের জন্য এত ইজি হওয়ার কথা না। যেহেতু আমি এটা করতে পেরেছি, তাহলে আমি অন্যান্য আরও কি কি আমার যে গোলগুলো ছিল সেগুলো করতে পারি এই টেকনিকটা ফলো করে। স্টিফেনের অনেকগুলো গোল ছিল যেগুলো সে প্ল্যান করেছিল যে রিটায়ারমেন্টের পরে করবে। এরপর স্টিফেন অটো রেসিং লাইসেন্স নিল, হেলিকপ্টার চালানো শিখলো, স্কাই ডাইভিং শিখলো, রক ক্লাইম্বিং শিখলো, আরও অনেক কিছু শিখলো যে এই একটা বড় টাস্ককে ছোট ছোট কাজে ভাগ করার এই মেথডটা দিয়ে। এরপর 2007 সালে স্টিফেন ঠিক করলো যে তার বডির শেপটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, সে হচ্ছে ওভার ওয়েট হয়ে গেছে। তো স্টিফেন ঠিক করলো যে সে তার ওয়েট কমাবে, এবং সে প্ল্যান করলো যে সে গত বছর এর আগের বছর স্টিফেনের যে পরিকল্পনা ছিল যে সে 25 পাউন্ড ওয়েট কমাবে। তবে সে জানে যে সে খুবই আনডিসিপ্লিন মানুষ এবং সে এটি করতে পারবে না। সে চাইলে একটি জিম মেম্বারশিপ নিতে পারতো যার মাধ্যমে সে এটা করতে পারতো, তবে সে জানে যে মেম্বারশিপ নিয়ে লাভ নেই কারণ সে সেখানে যাবে না। তার আরও একটা গোল ছিল যে জাঙ্ক ফুড বাদ দেওয়া। তখন সে ঠিক করলো যে তার প্যাশন কি। সে বুঝলো যে সে 7 বছর ধরে প্রতিদিন 1.5 ঘন্টা করে হাঁটে এবং তার প্যাশন হচ্ছে কি আউটডোরে থাকা। তখন সে ঠিক করলো যে সে সেন্টা বেরভারা নামক মাউন্টেনে যাবে এবং সেখানে 33টা পাহাড় আছে, সেগুলো হাইকিং করবে। তবে সে আগে কখনো হাইকিং করে নাই। তবে বিষয়টা 33টা পাহাড় হাইক করা নিয়ে না, একটা পাহাড়ও হাইক করা নিয়ে না। বিষয়টা হচ্ছে একটা বড় ডিসিশনকে কীভাবে আপনি টাইনি ছোট ছোট ডিসিশনে ভাগ করে নেবেন। এটা সেই ডিসিশন নিয়ে যখন আপনি কাউচে শুয়ে আছেন, অথবা রিমোট দিয়ে টিভি চ্যানেল পাল্টাচ্ছেন, অথবা ফেসবুকে স্ক্রলিং করছেন, নিউজ ফিডে স্ক্রলিং করছেন, অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট মেক দ্য ডিসিশন, পুট ইট ডাউন। জুতা পরুন, গাড়িতে উঠুন, পাহাড়ে যান এবং একটা স্টেপ নেন, এরপর 3টা স্টেপ নেন। এভাবেই প্রতিটা স্টেপ হচ্ছে ছোট ছোট টাইম ডিসিশনস, যেগুলো নিলে যে ফাইনাল রেজাল্টটা বদলে যায়। সেই বছর শেষে স্টিফেন 33টা পাহাড়ই কমপ্লিট করেছে এবং অনেকগুলো পাহাড় বারবার কমপ্লিট করেছে, এবং ওয়ার্ল্ডের হার্ডেস্ট ম্যারাথন যেটা ছিল কি একদম নিচ থেকে পাহাড়ের চূড়ায় যাওয়া, সেটিও কমপ্লিট করেছে। 2009 সালে স্টিফেন আরও বেশি অ্যাম্বিশাস হয়ে গেল। তখন স্টিফেন যে নিউ ইয়ার রেজুলেশন নিল যে সে এবছর 50টা বই পড়বে। তবে বিষয়টা 50টা বই পড়া নিয়ে না, একটা বইও না, একটা চ্যাপ্টারও না, একটা প্যারাগ্রাফও না, একটা সেন্টেন্সও না। বিষয়টা হচ্ছে সেই ডিসিশন নিয়ে যখন আপনি কাউচে শুয়ে আছেন অথবা ফোন টিপছেন এবং সেই মুহূর্তে ফোনটি রেখে দেওয়া এবং টেবিলে বসা এবং বই হাতে নেওয়া এবং একটা ওয়ার্ড পড়া। একটা ওয়ার্ড পড়ার পর 3টা ওয়ার্ড পড়বেন, 5টা ওয়ার্ড পড়বেন, একটা প্যারাগ্রাফ পড়বেন, একটা বই পড়বেন, 10টা বই, 30টা বই এবং 50টা বই। এভাবেই হচ্ছে কাজটা সম্পূর্ণ করা। এবং সেই বছর স্টিফেন তার 50টা বই থেকে আরও বেশি বই কমপ্লিট করে। 2012 সালে স্টিফেন আরও বেশি অ্যাম্বিশাস হয়ে গেল। সে একসাথে 24টা নিউ ইয়ার রেজলিউশন নিল। তার মধ্যে 12টা ছিল সে অন্যকে হেল্প করবে, আর 12টা ছিল সে নতুন কোনো স্কিল শিখবে। তো প্রথমে হেল্প করার সময় সে ব্লাড ডোনেট করতে গেল কিন্তু রিজেক্টেড। এরপর সে স্পার্ম ডোনেট করতে গেল কিন্তু বলে না আপনি বেশি ওল্ড। এরপর সে হচ্ছে কি হেয়ার ডোনেট করতে গেল, তাও রিজেক্টেড, বলে না আমাদের হচ্ছে কি গ্রে কালারের হেয়ার দরকার নেই। অর্থাৎ স্টিফেন হেল্প করতে চাচ্ছিল কিন্তু সে পারছিল না। এরপর তার 12টা লার্নিং রেজুলেশনগুলো শুরু হলো। সে হচ্ছে কি পার্ক আওয়ার শিখলো, ইউনিসাইক্লিং শিখলো, অর্থাৎ এক চাকার যে সাইকেলগুলো আছে। এরপর হচ্ছে কি ড্রামিং শিখলো। এরপর তার ওয়াইফ বললো যে তুমি সেলাই করা শিখো, স্টিচিং শিখো।
নর্মালি সেলাই করা স্টিফেনের কাছে খুবই বোরিং জিনিস লাগে, ভালো লাগে না। তবে সে যখন সেন্টা বারবারের একটা পাহাড়ে ছিল শীতকালে, তখন সে দেখলো একটা 40 ফিট বড় ইউক্যালিপটাস গাছ আছে। এখন সে চিন্তা করলো যে গাছের অত ঠান্ডা লাগে, সে যদি এটাকে একটা কাঁথা দিয়ে মুড়িয়ে দে বা রেপ করে দে, তাহলে অনেক ভালো হয়। তখন সে ইন্টারনেটে সার্চ দেওয়া শুরু করলো যে আসলে কি এমন কিছু কি আছে। তখন সে পেলো হ্যাঁ, এমন একটা জিনিস ইন্টারনেটে আছে, এবং এটাকে বলে ইয়ার্ন বম্বিং। ইয়ার্ন মানে সুতা, অর্থাৎ ওই সুতা দিয়ে মানে বড় একটা কিছু বানানো। এবং সে খেয়াল করলো যে আর মাত্র 82 দিন পরেই ইন্টারন্যাশনাল ইয়ার্ন বম্বিং ডে ছিল। তখন আর কি স্টিভেন হচ্ছে কি একটা মিশনে নেমে গেল। তখন সে যে জায়গায় ছিল, হয় কি বিজনেস থেকে বিজনেসের কাজে ছিল বা বাসায় ছিল বা যেখানেই ছিল, তখন হচ্ছে সে সেলাই করা শুরু করলো, ওয়ান স্টিচ এট আ টাইম। এবং এরপর 82 দিন পর সে তার প্রথম ইয়ার্ন বম্বার তৈরি করলো। এরপর সে আরো বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া শুরু করলো, আরো বিশাল বিশাল প্রজেক্ট হাতে নেওয়া শুরু করলো। এরপর সে একটি ন্যাশনাল পার্কে দেখলো 2014 সালে যে ওইখানে 6টি বড় বড় পাথর আছে। এবং সে ঠিক করলো কেননা এই পাথরগুলোকেও ভালো করে রেপ করে দেওয়া যায়। তখন তবে এই 6টা পাথর খুবই বড় ছিল এবং তার একার পক্ষে এটা করা সম্ভব ছিল না। এবং তখন হচ্ছে কি তার সোশ্যাল মিডিয়ায় তার অনেকগুলো ফলোয়ারও হয়ে গিয়েছিল, এবং তাদের একটা গ্রুপও ছিল দ্য ইয়ার্ন বম্বার। তখন সে সবাইকে বললো যে আপনারাও কন্ট্রিবিউট করেন। তখন প্রায় 50টা কান্ট্রি থেকে মানুষজন কন্ট্রিবিউট করলো, তাকে অনেক বেশি হেল্প করলো, এবং সে ফাইনালি 6টা নয় 18টা বড় পাথর ওই যে সেলাই করা কাপড় দিয়ে সেগুলো র্যাপ করতে পারলো। এরপর আর কি এরপর সে আরো আপগ্রেডিং শুরু করলো, আরো আরো অনেক বেশি ইঞ্জিনিয়ারিং স্কিল শিখলো। তখন সে একদিন এটা ছেড়ে দিল, বলে না আমার স্টিচিং ভালো লাগে না। তখন সে বললো না আমার ক্রোশেটিং ভালো লাগে। এটাও এক ধরনের স্টিচিং, তবে এটা হচ্ছে কি এটাকে কি গ্রেনি স্কোয়ার বলে, যেটা হচ্ছে কি মানে অনেক বড় যে কাঁথা বানায়, তবে স্কোয়ার টাইপের। তো সে এটা শুরু করলো, এবং সে দেখলো যে প্রথম হচ্ছে কি সে একটা বিশাল বড় একটা গ্রেনি স্কোয়ার বানালো, এবং সে ভাবলো যে সে কি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কমপ্লিট করেছে কিনা। এবং তখন সে চেক করলো যে এরকম কোনো ওয়ার্ল্ড রেকর্ড আছে কিনা। তখন সে দেখলো না, তখনও এরকম কোনো ওয়ার্ল্ড রেকর্ড নেই যে ক্রোশেটিং এর গ্রেনি স্কোয়ার বানানোর, যে আমি বিশাল বড় গ্রেনি স্কোয়ার বানিয়েছি, এরকম কোনো রেকর্ড আছে কিনা। না, তখনও নেই। তখন সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের যে অর্গানাইজেশন ছিল তখন তাদের সাথে যোগাযোগ করলো এবং আপিল করলো যে এরকম একটা সেগমেন্ট আপনারা খুলেন। রিজেক্ট, তবে সে রিজেক্ট হয়ে গেল। এরপর আবার আপিল করলো, আবার রিজেক্টেড, আবার আপিল করলো, আবার রিজেক্টেড। এরপর বিরক্ত হয়ে তখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে বললো আচ্ছা তাহলে আপনি 10 মিটার ইন্টু 10 মিটার একটা ক্রোশেটিং গ্রেনি স্কোয়ার বানান, এরপরে আমরা ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম লিখে দিব। তখন হচ্ছে স্টিফেন একটা নতুন মিশন পেল। প্রায় 3 বছর সময় লাগে সে এই প্রায় প্রায় 30 মাইলের মতো হবে, 30 মাইল সুতা ইউজ করে এই বিশাল গ্রেনি স্কোয়ারটা বানিয়েছে, এবং সে ফাইনালি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখেছে। এরপর স্টিফেন অনেক বেশি ফেমাস হয়ে গেল, নিউজ উইকে তার নাম উঠলো, বিভিন্ন আর্ট ম্যাগাজিনে তার নাম উঠলো। এবং তখন স্টিফেন বলল যে দেখুন আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমি এখনও সেই সি মাইনাস স্টুডেন্টই আছি, আমি এখনও সেই মানুষটাই আছি যে 10 মিনিটের বেশি কোনো কাজে ফোকাস করতে পারে না। আমার কাছে কোনো স্পেশাল কোনো ট্যালেন্ট নেই, আমি জাস্ট একটা বড় গোল নিই এবং সেটাকে ছোট ছোট কাজে ভাগ করে ফেলি, এবং আমি যে প্রসেসে করি সেটাকে একটু ইমপ্রুভ করার ট্রাই করি। এভাবেই আমি আমার লাইফে সব কিছু কমপ্লিট করেছি, এই ওয়ার্ড যে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেছি। এবং আমি চাই আপনারাও এই কাজগুলো করুন। হয়তো আপনাদের অনেকের অনেক বড় বড় ড্রিম আছে, এবং সেগুলো আপনি খাতায় লিখে শেলফে সাজিয়ে রেখেছেন। আমি চাই আপনি খাতাটি নামান এবং কাজটি শুরু করুন। জাস্ট ওয়ান স্মল অ্যাডজাস্টমেন্ট
at a time. এভাবে স্টিফেন তার স্টোরিটি শেষ করলো। এই সেম কথাগুলো আমরা ওয়ার্ল্ডস বেস্ট সেলার বুক অ্যাটমিক হ্যাবিটও পাই। অ্যাটমিক হ্যাবিট যারা আপনারা সেলফ হেল্প বুকগুলো পড়েন, হ্যাঁ, তো তারা হচ্ছে নাম শুনছেন অথবা আরও অনেকগুলো বুকে আপনারা পড়ে থাকবেন। তো এই বইয়ে বলেছে যে ইফ ইউ ইমপ্রুভ এভরি ডে বাই 1%, ইউ উইল এন্ড আপ 37 টাইমস বেটার বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। অর্থাৎ আপনি যদি ডেলি 1% করেও নিজের ইমপ্রুভমেন্ট করেন, তাহলে বছর শেষে আপনি 37 গুণ বেশি ইমপ্রুভ করতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে কি কম্পাউন্ডিং। হ্যাঁ, মানে কি আপনি হচ্ছে কি ছোট ছোট কাজ করবেন এবং এগুলো জমে জমে যে একটা বিশাল কিছু কাজ হবে। এই জন্য এটাকে বলছে অ্যাটমিক হ্যাবিট। হ্যাঁ, অ্যাটমিক মানে কি ছোট, এবং হ্যাবিট হচ্ছে অভ্যাস, অর্থাৎ ছোট অভ্যাস। এই ছোট ছোট অভ্যাসগুলো থেকেই বড় কিছু হয়। আমরা আমাদের ভাগ্য চেঞ্জ করতে পারবো না, বাট আমরা যেটা চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে আমাদের হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে পারবো, এবং এই হ্যাবিট চেঞ্জের মাধ্যমেই আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর এই অ্যাটমিক হ্যাবিট বইয়ে বলেছিল যে কোনো একটা কাজ করার সবচেয়ে হার্ডেস্ট জিনিসটা হচ্ছে যে কাজটা শুরু করা। আপনি যদি কাজটা একবার শুরু করতে পারেন, তাহলে বাকি কাজটা ইজিলি হয়ে যাবে। বাট কোনো একটা কাজ শুরু করা, সেটা হচ্ছে কি সবচেয়ে হার্ডেস্ট ধাপ। স্টিফেনের স্টোরিটা থেকে আমি এই শিখে আজকেই অ্যাপ্লাই করেছিলাম যে ঘুম থেকে উঠছিলাম, তো সকাল 6টা বাজে, হঠাৎ ঘুম ভেঙে গেল, তো মন চাইলে আর একটু ঘুমাই। তবে তখনই মনে আসলো যে কি টাইনি টাইনি ডিসিশন, অর্থাৎ এই ছোট ছোট ডিসিশনগুলো নিলে কীভাবে আপনার লাইফটা ইমপ্রুভ হবে। তো তখন আমি উঠে গেলাম, উঠে আমি আমার নর্মাল কাজগুলো করা শুরু করলাম, যে পড়ালেখার কাজগুলো করা শুরু করলাম। হ্যাঁ, তবে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় যে পড়ালেখার ক্ষেত্রে, যে হ্যাঁ আমি কালকে থেকে কামব্যাক করব, যে কালকেই পড়তে বসবো, হ্যাঁ আজকে আর না করে কালকে থেকে একদম ভালোভাবে শুরু করব, আজকে অনেক কাজ আছে বা আজকে আমি অনেক বেশি ব্যস্ত। তখনই হচ্ছে কি আসলে এই কাজটা করার টাইম, যে আপনি যা কিছু নিয়ে ব্যস্ত তাই সব কিছু পুট ইট ডাউন অ্যান্ড স্টার্ট। যদি এই টাইনি ডিসিশনটা নিতে পারেন, তাহলে হচ্ছে কি ইমপ্রুভমেন্ট সম্ভব। এবং ডেইলি আমরা মিলিয়নস অফ টাইম এই ডিসিশনগুলো নিই। যেমন আমি এখন একটু ফেসবুক চালিয়ে আসি, এখন একটু মেসেঞ্জারে দেখে আসি কি নোটিফিকেশন আসছে, হ্যাঁ এখন একটু ইনস্টাগ্রামে ঢুকি, এখন একটু ইউটিউবে ঢুকি, এখন একটু গেমস খেলে আসি, এখন একটু রেস্ট নিই। ঠিক আছে, এইভাবেই। তো মেক টাইনি ডিসিশনস অ্যান্ড রিমেম্বার দিস, it all sums up to tiny little decisions. Thank you. Take care.